ওকে গাইজ, ইউরো 2024-এর ম্যাচ উইক 1 কমপ্লিট। 12টা ম্যাচ হয়েছে। আমার মতে এবং অনেকের মতে ওয়ান অফ দি বেস্ট ইউরো এভার। কারণ আমরা যত আগে ইউরো দেখেছি, গ্রুপ স্টেজের প্রথম ম্যাচ উইকে অন্তত এত গোল হয়নি। প্রত্যেকটা ম্যাচে গড়ে গড়ে 2-3টে করে গোল হয়েছে। প্রত্যেকটা ম্যাচে কোনো ম্যাচ গোললেস যায়নি, 1-0 হয়েছে। ठीक है समझिए। তো ম্যাচ উইক যখনই শেষ হয়ে গেছে, ভাই চলে এসেছে ভাইয়ের পিটারা নিয়ে। ভাইয়ের পিটারাতে একটু অ্যানালিসিস নিয়ে ভাই চলে এসেছে। এক এক করে কথা বলি, 12টা ম্যাচেরই কথা বলবো। একটু মেবি একটু বড় হয়ে যেতে পারে ভিডিওটা, লাস্ট অব্দি দেখো, মজা পাবে। তো প্রথম ম্যাচ জার্মানি বনাম স্কটল্যান্ড। এটাতে সত্যি কিছু বলার নেই, জার্মানি ফুল ডমিনেট করেছে স্কটল্যান্ড। আমি আগের ভিডিওতে বলেছি, ফার্স্ট হাফে স্কটল্যান্ড একটু খেলছিল, একটু তাল মিলিয়ে চলছিল, কিন্তু সেকেন্ড হাফে জার্মানি দাঁড়াতে দেয়নি। জার্মানি মিডফিল্ড ধ্বংস করে দিয়েছে স্কটল্যান্ডের ডিফেন্সকে, ডি বক্সে ঢুকে ঢুকে গোল মেরে দিয়ে আসছে। অসাধারণ পারফরমেন্স জার্মানি। টপ 4-এ আমার কাছে অন্তত, টপ লিস্ট টপ 4 লাস্টে বলবো, আমার কাছে অন্তত জার্মানি এখন খুব ভালো পজিশনে আছে। অনেক বছর পরে জার্মানির এত সুন্দর ডমিনেটিং খেলা দেখতে পেলাম, যেটার জন্যে আমরা অ্যাকচুয়ালি জার্মানিকে জানতাম ছোটো থেকে। জার্মান ফুটবল, ডমিনেটিং ফুটবল। সেকেন্ড ম্যাচ হাঙ্গেরি বনাম সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড, এটা মানে আমি ভেবেছিলাম হয়তো হাঙ্গেরি একটু সেকেন্ড হাফে ফাইট দেবে। আমি ভেবেছিলাম সেকেন্ড হাফে একটু সুইজারল্যান্ড আর হয়তো 1-2 গোল কনসিভও করতে পারে। হাঙ্গেরি প্রথম হাফে যেরকমভাবে উঠছিল লাস্টের দিকে, কিন্তু সুইজারল্যান্ডের ডিফেন্স, সুইজারল্যান্ডের গোলকিপিং, আমরা জানি ওখানে সামার আছে, ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার এখন মডার্ন ফুটবলের। ঠিক আছে, সুইজারল্যান্ড মোটামুটি রাউন্ড অফ 16 যাওয়ার ক্যান্ডিডেটের আছে, কারণ ওদের ডিফেন্স এবং মিডফিল্ড ভালো। অ্যাটাকের থেকে ডিফেন্স মিডফিল্ড ভালো, যেটা টুর্নামেন্টের জন্য আই থিঙ্ক বেশি ইম্পর্ট্যান্ট। তোমার অ্যাটাকের থেকে ডিফেন্স মিডফিল্ড, অ্যাটাক তো হতেই থাকবে, অ্যাটাক তো আজ না হয় নয় সে গোল করিয়ে দেবে, কিন্তু মিডফিল্ড আর ডিফেন্স যদি ভালো না হয় তাহলে গোল আটকানোটা একটা চাপ হয়ে যায়। থার্ড ম্যাচ স্পেন ক্রোয়েশিয়া। আমি ভেবেছিলাম হয়তো ক্রোয়েশিয়া স্পেনকে ডুবাবে, কারণ স্পেন পুরোপুরি ইয়াং টিম, 17 বছরের বাচ্চা খেলছে ওখানে। কংগ্রাচুলেট ভাই, কংগ্রাচুলেট। তো এই 17 বছর বয়সে তুই স্পেনের ন্যাশনাল টিমে ইউরো খেলছিস, আর আমি 24 বছর বয়সে তোকে নিয়ে বলছি ইউ শুড বি প্রাউডফুল। শুধু আমি নই, পুরো ফুটবল দুনিয়া তোকে নিয়ে বলছে। ক্রোয়েশিয়া প্রথম হাফে একটু ঠিকঠাক খেলছিল, ব্রজোভিচ, মডরিচ মিডফিল্ডে কাজ করছিল, টুকটাক পাস যাচ্ছিল, কিন্তু সেকেন্ড হাফে স্পেন খেয়ে নিয়েছে ক্রোয়েশিয়াকে। স্পেন দেখিয়ে দিয়েছে যে কেন স্প্যানিশ আর্মাডা বলা হতো, বাট স্পেন হ্যাজ এ গুড মুভ, আই থিঙ্ক সো। তারপরে ফোর্থ ম্যাচ, ওয়ান অফ দি বেস্ট ম্যাচ, ইটালি বনাম আলবেনিয়া। ম্যাচটা বারেসি অ্যাটাক করে 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 পুরো ম্যাচটা খেললো। বেচারার কোনটা ডি বক্সে বাইরে দিয়ে, কোনটা গোলকিপার ডিফ্লেক্ট করে দিচ্ছে, কোনটা পোস্টে লেগে যাচ্ছে, কোনটা গোলকিপারের হাতে চলে যাচ্ছে। এগুলো গোল হয়েছে, একটা গোল করেছে, 2-1 জিতেছে ইটালি, কিন্তু আলবেনিয়া খুব টক করে লড়াই দিয়েছে। এইবারের ইউরোতে একটা ভালো জিনিস কি, কোনো বড় টিম ছোট টিম বলে কিছু মনে হচ্ছে না, প্রত্যেকটা টিম ডমিনেট করছে, জেতার চেষ্টা করছে। মডার্ন ফুটবলের যে সৌন্দর্যটা, সেটা আস্তে আস্তে বোঝা যাচ্ছে। কারণ এরপরে ওয়ান অফ দ্য বিগেস্ট আপসেট নিয়েও আমরা কথা বলবো। 16 তারিখ, 15 তারিখের ম্যাচ শেষ, 16 তারিখের প্রথম ম্যাচ পোল্যান্ড ভার্সেস নেদারল্যান্ড। তো প্রথম ম্যাচে লেভানডস্কি ছিল না, তার হোম গ্রাউন্ড মিউনিখের এরিনাতেই খেলা হচ্ছিল। তো সেখানে প্রায় 10 বছর খেলেছে, এবং পোল্যান্ডের অ্যাটাক খুব ভালো। নেদারল্যান্ডের যদি ভ্যান্ডাইক বাদ দিয়ে নেদারল্যান্ডের ডিফেন্স কাজ করছিল না। পোল্যান্ডের যদি লেভানডস্কি থাকতো, আই গেস নেদারল্যান্ডের পক্ষে চাপ হতো, কিন্তু নেদারল্যান্ডের গোলকিপারটা ভালো, অবশ্যই। ডিফেন্স কাজ করেনি, নেদারল্যান্ডের ডিফেন্স কাজ করেনি, সত্যি কাজ করেনি। ভ্যান্ডাইক একা কত পারবে, মাঝখানে দাঁড়িয়েছে, কত আর পারবে? অতটা সম্ভব নয়, 90 মিনিট সম্ভব নয়, কাউকে একটা সাপোর্ট করতেই। তারপরে নেক্সট ম্যাচ ডেনমার্ক ভার্সেস স্লোভানিয়া। ঠিক আছে, ম্যাচটা ভালো হয়েছে, আরও একটা গোল হলে পারতো, 1-1 ড্র পেয়েছি আমরা। ডেনমার্কের যা টিম, স্লোভানিয়ার এগেনস্টে আমার মতে আরও একটা অন্তত যেতে উচিত ছিল ম্যাচটা 2-1। কিন্তু স্লোভানিয়া খুব ভালো ডিফেন্স করেছে, খুব ভালো গোলকিপিং করেছে, ক্লিনশিট রেখেছে 2-3টে, ভালো, খুবই ভালো। এবারে
যেটা বললাম বারবার, আবারও বলছি যে এইবারের ইউরোতে কোনো টিম ছোট, কেউ আন্ডারডগ, কেউ এরকম করে ব্যাপার না। আমার তো আপাতত ম্যাচ উইক 1 দেখে এরকম মনে হলো। এবার চলে আসি 17 তারিখে প্রথম ম্যাচ, সার্বিয়া ভার্সেস ইংল্যান্ড। ইংল্যান্ডের যে কি হয়েছে ভাই, তোদের কাছে বেলিংহাম আছে, তোদের কাছে রাইস আছে, তোদের কাছে মেসন মাউন্ট আছে, তোদের কাছে ভাই, তোদের কাছে পুরো 2006 সালের পরে দি বেস্ট ইংল্যান্ড টিম এভার হয়েছে তোদের। এর আগের বারটা ঠিক আছে, ইটালি হারিয়ে দিয়েছিল মানছি, এইবার একটা জিতে যা। কেউ সাপোর্ট করছে, আমি যত রিলস দেখছি, যত ফেসবুকে পোস্ট দেখছি, ইংলিশ ফুটবলকে কেউ সাপোর্ট করছে না। এভরিওয়ানস হেট ইংলিশ ফুটবল অ্যান্ড এভরিওয়ান হেট ইংলিশ ফ্যান্স। ইংল্যান্ডের তরফ থেকে আরেকটু ভালো পারফরমেন্স আমি অন্তত আশা করেছিলাম টিম দেখে, যেখানে মিডফিল্ড তো জায়ান্ট মিডফিল্ড, গোলকিপিংও ভালো আছে, পিকফোর্ড এখনও আছে, পিকফোর্ড ভালো ফর্মেও আছে। কিছুটা ডিসঅ্যাপয়েন্টিং ইংল্যান্ডের তরফ থেকে। তারপরে ভাই আসল ম্যাচ, রোমানিয়া ভার্সেস ইউক্রেন। কেউ ভাবেনি রোমানিয়া জিতে যাবে, তিনটে গোল মেরেছে ইউক্রেনকে। ইউক্রেনের অ্যাটাককে ডি বক্সে ঢুকতে দেয়নি। আমি তো ফার্স্ট হাফ, পুরো সেকেন্ড হাফের প্রথম কিছু মিনিট আমি দেখিনি, যতক্ষণ দেখেছি রোমানিয়ার একটা ডিফেন্ডার ঢুকতে দেয়নি, ইউক্রেনের স্ট্রাইকই করতে দেয়নি। 2-3 হতে স্ট্রাইক হয়েছে 90 মিনিটে, আই মিন পুরো খেলার মধ্যে হয়েছে স্ট্রাইক, হয়েছে 3-4টে স্ট্রাইক হয়েছে, কিন্তু রোমানিয়া যে ম্যাচটা খেলেছে, দে সিন আস দ্য প্রমিসিং। রাউন্ড অফ 16 তো অবশ্যই, যদি কোয়ার্টার ফাইনালস অব্দি চলে যায় রোমানিয়া, আমি অবাক হব না, একদমই অবাক হব না, কারণ সেরকম দেখেছি, সত্যি দেখেছি। এবং আমি নই, প্রায় সমস্ত ফুটবল এক্সপার্ট, আমি ফুটবল এক্সপার্ট নই, আমি আগেই বলেছি, এখনও বলছি, বারবার বলছি, আমি ফুটবল এক্সপার্ট নই, আমি ফুটবল প্রফেশনালি খেলিনি। আমি আজ মানছি 15 বছর 14 বছর ফুটবল দেখছি, ভালো ফুটবল দেখছি, লেজেন্ডারি ম্যাচ দেখেছি, কিন্তু আই এম নট এ ফুটবল এক্সপার্ট। আমি প্রফেশনালি কোনোদিনও মাঠে নেমে স্টার্টার পরে ম্যাচ খেলিনি। আমি কিডস পরা পাবলিক ভাই, আমি ক্রিকেটে প্রফেশনালি খেলেছি, ফার্স্ট ডিভিশন অবধি খেলেছি, কিন্তু ফুটবলে আমি খেলিনি। আমি এমনি মাঠে খেলেছি, বন্ধুদের সাথে খেলেছি, সেমি প্রো প্লেয়ারদের সাথে খেলেছি, কিন্তু প্রফেশনাল ম্যাচ কোনোদিনও খেলিনি। তাই যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও, এবং কমেন্টে সেটা লিখে দিও কোথায় ভুল হয়েছে, আমি অবশ্যই কারেকশান করব, প্লিজ। এইবারে সব থেকে ডিসঅ্যাপয়েন্টিং ম্যাচের কথায় আসি, বেলজিয়াম ভার্সেস স্লোভানিয়া। বেলজিয়াম জিততে হতো ভাই আরামসে, 4টে গোল দেখা যাচ্ছে। রোমেলু লুকাকু 9 নম্বর হয়ে ভাই 1:1 4টে গোল মিস করেছে, এবং চারটে ক্লিনছে। এরকম নয় যে সামনে ডিফেন্ডার আছে, শুধু গোলকিপার জাস্ট বুটটাতে ফ্লিক করে দিলে গোলকিপারের উপর দিয়ে বল চলে যাবে। ঠিক আছে, প্রথম যে 9 মিনিট না 8 মিনিটের মাথায় যে চান্সটা এসেছিল, ওটা মানা যায়, ওটা স্লাইডিং করে সোজা গোল পোস্টে ঢুকে যাচ্ছিল, ওটা আমি তবুও মেনে নিলাম। কিন্তু তারপরে যে 3টে মিস হয়েছে, ওটা ক্ষমাযোগ্য নয়, এবং অ্যাজ এ 3 নম্বর র্যাঙ্কিং ফিফা টিম একদমই উচিত নয়। আমি ডিসঅ্যাপয়েন্টেড। আমি বেলজিয়ামের কাছ থেকে অনেক আশা করেছিলাম, এবং এডেন হ্যাজার্ড হোক, ডি ব্রুইনা হোক, লুকাকু কোয়ালিফায়ার্সে ভাই 14-15টা গোল করেছে, তারপর এখানে এসে এরকম ডুবাচ্ছে, এখন এগুলো ভালো লাগে? বেলজিয়ামের ফ্যানরা একদম নিরাশ হয়ে মাঠ ছেড়েছে, রীতিমতো গালাগালি দিয়ে মাঠ ছেড়েছে রোমেলু লুকাকুকে, এবং খাওয়া উচিত ভাই। তুই যা করেছিস ওরকম 9 নম্বরে জার্সি পরে কে খেলেছে? R9, রাহুল, ফার্নান্ডো তোরেস, তুই এখানে 9 নম্বরে জার্সি পরে এরকম করছিস, যেখানে আবার 1:1 ভাই, মাঝখানে ডিফেন্ডার থাকলেও গোলকিপার ঠিক আছে, গোলকিপার ভালো করবে, এমন কিছু আমারই গোলকিপার নয়, তুই হাতে মারলে স্বাভাবিক সেটা আটকা হবে, কিন্তু হি ইজ নট এ বিগ ডিল আমার মতে। তোর সামনে নয়া থাকতো, তোর সামনে অ্যালিসন থাকতো, এডারসন থাকতো, সামার থাকতো, তোর সামনে মার্টিনেস থাকতো, তাও মেনে নিতাম যে বিগ শর্ট গোলকিপিং। কোর্তুয়া থাকতো, কি এর নম্বর 9 পরে বেলজিয়াম ন্যাশনাল টিম, তোদের ফিফা র্যাঙ্কিং 3, তারপরে 48 নম্বর টিমের সাথে এরকম করছিস, এটা মেনে নেবে না। আমি মেনে নিল, ফ্যানরা মেনে নেবে না তোর দেশের ভাই, বহুত গাল খাবি তোরা, খাচ্ছিস। আমরা আছি 18 তারিখের ম্যাচ, ফার্স্ট ম্যাচ, অস্ট্রিয়া ভার্সেস ফ্রান্স আমার মতে ফাইনালে যাওয়ার কন্টেন্ডার অবশ্যই। ফ্রান্সের যা টিম আছে, হ্যাঁ প্রথম ম্যাচে একটা দুর্ঘটনা ঘটে গেছে, এমবাপের নাক ফেটে গেছে, গোল করে রক্ত বেরোচ্ছিল, মাঠ ছাড়তে হয়েছে তাকে বাধ্য হয়ে, কিন্তু ফুটবলে এইসব হয়েই থাকে, এবং আমার মতে অত সিরিয়াস ইনজুরি হয়নি। পরের ম্যাচে
আশা করছি আমরা এমবাপ্পেকে দেখতে পাবো, যদি খালি মুখে না দেখতে পাই সেরকম একটা মাস্ক পরে নিনজা টার্টেল, তার রিয়েল নিনজা টার্টেল হয়ে আমরা দেখতে পাবো এমবাপ্পেকে। আশা করছি এমবাপ্পেকে দেখতে পাবো, এবং পুরো ফ্রান্স টিম দি বেস্ট টিম, স্কোয়াড হিসাবে হোক, অ্যাটাক হিসাবে হোক, ডিফেন্স হিসাবে হোক, মিডফিল্ড তো মানে ম্যাকেলেলের পরে আমার মতে কান্তে এমন একটা মিডফিল্ডার যে পুরো মিডফিল্ডটাকে ধরে রাখে। আমার ফ্রান্সে ম্যাকেলেলের থেকে বড় মিডফিল্ড জিদান ম্যাকেলেলে অবশ্যই, মানে জিদান অ্যাটাকিং খেলতো, ডিফেন্সিভ মিডফিল্ডার ম্যাকেলেলে ছাড়া আমার মনে হয় না ফ্রান্সে এত বড়। ম্যাকেলেলের পরে কান্তে, হাই হ্যাটস অফ ম্যান। সেটা আমরা দেখতে পেয়েছি 2020-21 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে চেলসিকে প্রায় একা বলবো না, প্রায় জিতিয়েই দিল, জিতিয়েই দিল। সেরা ভাই, একা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জিতে দিয়েছিল প্রায় বলা যেতে পারে। তো ফ্রান্সের তরফ থেকে আমি খুব আশাবাদী থাকবো। আমি আশা করবো ফ্রান্স ফাইনালে উঠুক, যদি না উঠতে পারে অন্তত সেমিফাইনালে একটা কোনো ভালো টিম, ইটালি হোক, স্পেন, একটা দুর্ধর্ষ ম্যাচের সাথে যদি অবসান হতেই হয়। যেভাবে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022-এর ফাইনালে ফ্রান্সের পতন হয়েছিল, ওটা পতন বলবো না, ওটা লড়াই, এটা হার, দ্যাট ইজ কল হার। ওই হার মানে হেরেও ইউ উইল বি হ্যাপি, ইউ উইল বি স্যাটিসফাইড যে আমি যা লড়েছি লাস্ট মিনিটের বাজা অব্দিও লড়েছি। ফ্রান্সের প্রতি আমি খুব আশাবাদী। পরে ম্যাচ গাইস, টার্কি ভার্সেস জর্জিয়া, এই ম্যাচটা কিন্তু বড় ম্যাচ হওয়ার কথা নয়, কিন্তু টার্কি যেভাবে খেলেছে, যে 3টে শট দিয়েছে, বিশেষ করে ভলিটা বা অসাধারণ ছিল একদম। বলটা ড্রপও খায়নি, ফ্লাইং বলে ভলি মেরেছে, এবং পরে জানতে পারলাম ওটা ভলিও নয়, ওটা জাস্ট ইনস্টেপ করেছে, যেটাকে আমি যদি খুব বললাম ওটা ইনস্টেপ বলে। জুতার ভিতরটা দিয়ে মারে যাতে বলটা একটু কার্ভ হয়ে যায়, এবং গোলকিপার যে লাইনটা ভাবে মেন বল আসে সেই লাইনটা থেকে একটু সরে চলে যায়, যেটা আগেরবারে হলো। এবং টার্কি আগে ভালো টিম ছিল, 2014 সাল, 18 সালে ওয়ার্ল্ড কাপে, ইউরোতে আমরা দেখেছি মোটামুটি রাউন্ড অফ 16 অব্দি গেছে প্রত্যেকবারে, এবং কোনো না কোনো ব্লান্ডার ঘটিয়ে বড় টিমের কাছে সে হেরে বসেছে। এবারে প্রথম ম্যাচ যেভাবে দেখলাম, যে ফর্মে নিয়ে এসছে, যে অ্যাটিটিউড নিয়ে এসছে, আমার মনে হয় না এবারে টার্কিকে হারানো অতটা সোজা হবে, মনে হচ্ছে না গাইস। তবু দেখা যাক। আমি টার্কিকে নিয়ে রাউন্ড অফ 16 তো অবশ্যই যাওয়া উচিত, যে এইভাবে খেলতে থাকলে অবশ্যই যাওয়া উচিত। কোয়ার্টার ফাইনালেও দেখা যাক, কারণ রাউন্ড অফ 16-এ প্রায় হাফ হয়ে যাচ্ছে, কোন প্রত্যেকটা গ্রুপ থেকে কোন দুটো টিম উঠবে সেটাও দেখা, থার্ড প্লেসের জন্য উঠবে, দেখা যাক। টার্কি I love their country. I love the football they play because they play kind of dominating football. আমার attacking football, attack based football, জার্মানি, পর্তুগাল, ফ্রান্স, আমাদের ব্রাজিল, দ্য গোল্ডেন এরা অফ ব্রাজিল, সাম্বা ফুটবল, ওই ক্লাসিক ফুটবলের আমি খুব ফ্যান, ঠিক আছে। এবং লাস্ট ম্যাচ চেক রিপাবলিক ভার্সেস পর্তুগাল, কালকে রাত্রে হয়েছে, বর্দা নেমেছে। বর্দাকে কতদিন পরে পর্তুগালের জার্সিতে দেখলাম, কি আনন্দ, হায়। কিন্তু দুঃখও লাগছে, মেবি বর্দা এবং মেসির জন্য এই দুটো টুর্নামেন্টই লাস্ট টুর্নামেন্ট। শুধু বর্দা মেসি নয়, টনি ক্রুজ হোক, লেভানডস্কি হোক, রুইস হোক, আমাদের মডরিচ হোক, এই কতগুলো আমাদের মডার্ন ফুটবলের লেজেন্ডদের মেবি লাস্ট টুর্নামেন্ট। আর কোনোদিনও দেশের জার্সি পরে অন্তত দেখতে পারবো না এই কজনকে। ক্লাব জার্সি পরে হয়তো কোনো না কোনো ক্লাবে ওরা চলে যাবে, এখনও বয়স আছে, কিন্তু মেবি রোনাল্ডো, মেসি, মডরিচ, ক্রুজ, এই চারজনকে আমরা হয়তো আর দেখতে পাবো না। কালকে পর্তুগাল ভালো খেলেছে, কালকে বর্দার কাছে অনেকগুলো চান্স এসছে, বর্দা একটা তো প্রায় গোল হয়েই যাচ্ছিলো, সেকেন্ড গোলটা কিন্তু গোল পোস্ট ডিফ্লেক্ট করে ব্রুনো ফার্নান্ডেজ গোল করে দেয়। এবং বর্দাকালকে ভালো খেলেছে, বর্দাকালকে ড্রিবল করেছে, বর্দাকালকে পাস করেছে ভালো, বর্দাকালকে মোটামুটি অনেকটা পথ কভারও করেছে, প্রায় 7-8 কিলোমিটার মতো ছুটেছে। এই বয়সে 36 বছরে 7-8 কিলোমিটার ছুটেছে, ক্যা বাত। এবং পর্তুগালকে নিয়ে আমি ভিতরে চাই যে পর্তুগাল আরেকবার জিতুক, এবং বর্দা কাপ হাতে স্টেডিয়াম থেকে বিদায় নিক, কারণ বিদায় তো নেবেই, এটা কনফার্ম যে মেসি, রোনাল্ডো, মডরিচ, ক্রুজ এই চারজন বিদায় নেবেই এই টুর্নামেন্টের লাস্ট দেশের হয়ে। তো পাশে কোপা আমেরিকা ব্যাক টু ব্যাক দুবার হয়ে যাক,
আর এ পাশে পর্দা আরেকবার তুলে নিক। তাহলে এই বছরে এতদিনে যা দুঃখ, যা কষ্ট, যা ব্যথা পেয়েছি, ওই দুজনকে কাফাতে দেখলাম সব ব্যথা শেষ হয়ে যাবে। সত্যি বলছি, এই যে ছবিটা, এই ছবিটা ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য গ্রেট ছবি ফুটবলের ইতিহাসে। আমি চাই এইবারের ইউরোতে আরেকটা লাল কালারের জার্সির ছবি এখানে থাকুক। যদি এবারে পর্তুগাল ইউরো জেতে, অবশ্যই আমি একটা বড় পোস্টার এখানটাতে লাগাবো পুরো টিমটাকে নিয়ে, অবশ্যই লাগাবো, এটা আমি কথা দিচ্ছি। তো ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবে, ইউরো দেখতে থাকো, এখনও প্রচুর ম্যাচ বাকি আছে। ম্যাচ উইক 2 শেষ হলে আমি আবার ইটালির ম্যাচ আছে 21 তারিখ, সেই দিন আশা করছি যদি ম্যাচটা দুর্ধর্ষ হয় 22 তারিখ সকাল সকাল একটা ভিডিও নিয়ে অবশ্যই চলে আসবো। কমেন্ট করে যাও তোমাদের কি মনে হয় রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালিস্ট কে হবে। এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাও গাইস, অনেক মোটিভেশন পাই, ডেলি তোমাদের জন্য ভিডিও আনছি। সাবস্ক্রাইব করে যাও, একটা তো ক্লিক করবে, বেল আইকন টিপার এখন করার দরকার নেই, সাবস্ক্রাইব করে যাও, তাহলেই ভাই খুশি।